লাভ এট ফার্স্ট সাইট। সাহার ইসলাম। পর্ব 1। লাভ এট ফার্স্ট সাইট। এই 4 বর্ণের একটি লাইন আমার কাছে খুবই পুরনো। সুন্দর মুখ দেখে কারি না ভালো লাগে, প্রশংসা করতে ইচ্ছে করে। ট্রেন স্টেশনে প্রবেশ করার পরপরই মেহেনুরের নজর পড়ে একটা সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষের উপর। লজ্জা শর্মের মাথা খেয়ে কিছুক্ষণ আর চোখে লোকটাকে দেখার পর মেহেনুরের কাছে ভীষণ ভালো লাগে। এটাকেই হয়তো লাভ এট ফার্স্ট সাইট বলে। মেহেনুর খুবই নির্লজ্জ ধরনের মেয়ে। হ্যাঁ, তার ব্যক্তিত্ব দেখে তাকে নির্লজ্জ বলাই চলে। কোনো ছেলেকে ভালো লাগলে তার সাথে আগেই বিয়ের কথা বলা মেহেনুরের একটা স্বভাবে পরিণত হয়েছে। তবে এই মুহূর্তে সে একটা রিলেশনশিপে আছে, যেটা থেকে সে বের হতে চায়। বর্তমানে রিলেশনশিপ থেকে বের হওয়ার আগে অন্তত কোনো ছেলেকে অ্যাপ্রোচ করা মেহেনুরের কাছে ঠকানো মনে হয়। তাই শত ভালো লাগার পরেও মেহেনুর ওই ছেলেটাকে অ্যাপ্রোচ করে না। ছেলেটা তার পাশেই দাঁড়িয়ে ছিল। দরজা খোলার পরপরই এক নজর তার দিকে তাকিয়েই বের হয়ে যায়। এই এক নজর তাকাতেই তার, মেহেনুরের, গাল দুটো আরক্ত হয়, হৃদস্পন্দন বেড়ে যায়। মাত্র অফিসে এসে চেয়ার টেনে বসেছে মেহেনুর। তার মাথায় শুধু ট্রেনে থাকা সুদর্শন পুরুষটার কথাই ঘুরছে। লোকটার চোখগুলো আসলেই অনেক সুন্দর ছিল। মেহেনুরের ভাবনার ফোড়ন পড়ে তার অফিসের কলিগ মাইশার ডাকে। মাইশা কফির কাপ এগিয়ে দিয়ে বলল, আরে মেহেনুর, গুড মর্নিং। একা একা বসে আছো যে, কি ভাবছো? হ্যাঁ। মেহেনুর চমকে উঠে আমতা আমতা করে বলল, না, তেমন কিছু না। মাইশা কফির কাপটা মেহেনুরের টেবিলের উপর রাখে। বাই দ্য ওয়ে, তুমি কি নতুন পার্সোনাল নোটিশটা দেখেছ? মেহেনুর অবাক হয়ে বলল, পার্সোনাল নোটিশ? প্রত্যুত্তরে মাইশা বলল, হ্যাঁ, নোটিশটা তো তোমাদের টিমের জন্যই ছিল। মেহেনুর বলে, ওহ তাই, আসলে আমি খেয়াল করিনি। মাইশা বলল, তোমাদের টিমের নতুন লিডার জয়েন হয়েছে, শুনেছি উনি নাকি তোমার বয়সী। আই এম শিওর উনি একজন দক্ষ হবেন। কিন্তু উনার বর্ণনা শুনে আমার মনে হচ্ছে উনি আমাদেরকে দিয়ে অনেক কাজ করাবেন। মেহেনুর এই কোম্পানিতে জয়েন হয়েছে প্রায় 1 বছর হলো। এই 1 বছরে এই প্রথম তাদের টিমের লিডার চেঞ্জ হয়েছে। কলিগদের কথা শুনে মনে হচ্ছে যে আসলেই তাদের অনেক কাজ করতে হবে এই লোকটির আন্ডারে। এত অল্প বয়সে সে টিম লিডার হয়ে গেছে, তার উপর অনেক ট্যালেন্টেড। এটা ভেবেই তো মাইশার সাথে একমত হয়ে মাথা নাড়ায়। কথা বলার এক পর্যায়ে হঠাৎ মেহেনুরের ফোন বেজে ওঠে। মাইশা ও তার পাশে থাকা তুলি দুজনেই তার ফোনের দিকে তাকায়। মেহেনুর তাদের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে বলে, আমি একটু আসছি। মেহেনুর ওখান প্রস্থান করার পরপরই তুলি মাইশার কানে ফিসফিস করে বলল, কি মনে হয় ওর বয়ফ্রেন্ড ফোন করেছে? মাইশা বলল, হুম। তাদের ভাবনাই সত্যি হয়, এটা আসলেই মেহেনুরের বয়ফ্রেন্ড ছিল। মেহেনুর ফোন ধরে হ্যালো বলার সাথে সাথেই ফোনের ওপাশের মানুষটা বলল, মেহেনুর, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? মেহেনুর প্রত্যুত্তরে কিছুটা বিরক্ত নিয়ে বলল, আবার? আগে যে টাকাগুলো নিয়েছিলে ওই টাকাগুলোই তো ফেরত দেওনি, রাফসান। ফোনের ওপাশ থেকে রাফসান বলল, আই প্রমিস জান, আমি খুব শীঘ্রই তোমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিব। মেহেনুর একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে। সাথে সাথে রাফসান কল কেটে দিল। মেহেনুর একটি দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে ভাবল, আমি জানি রাফসান আমাকে মিথ্যা কথা বলছে। এই নিয়ে 3 বার ও একটা না একটা মিথ্যা কথা বলে আমার থেকে টাকা নিয়েছে। মানতেই হবে যাদেরকে আমি পছন্দ করি তারা হয় বেককল হবে, না হলে দুশ্চরিত্রা হয়। কেন? আমার রিলেশনশিপ একটাও নর্মাল হয় না। পরের দিন এক আকাশ চিন্তা ভাবনা করতে করতে মেহেনুর অফিসে ঢুকতে থাকে। আমি জানি লম্পটটা আমাকে ঠকাচ্ছে। আমার মন কখনো ভুল বলে না। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে রাফসানের সাথে আমার সম্পর্কটা শেষ করতে হবে। আচ্ছা, সবসময় আমার পছন্দ এত খারাপ হয় কেন? মেহেনুর ক্লান্ত ভঙ্গিতে অফিসের মেইন গেট খুলে সামনে না তাকিয়েই গুড মর্নিং এভরিওয়ান বলে সামনে তাকাতেই সে অবাক হয়ে যায়। তার চোখ দুটো বড় বড় হয়ে সামনের লম্বাটে দেহের মানুষটির উপর স্থির। লোকটির সাথে চোখাচোখি হতেই মেহেনুরের গাল রক্তিম বর্ণ ধারণ করে। মেহেনুর মনে মনে ভাবল, এটা তো ট্রেন স্টেশনে থাকা সেই লোকটিই। মেহেনুর হতভম্ব হয়ে এখনো তার দিকে তাকিয়ে আছে। তার সামনে সুদর্শন পুরুষটিকে আবার দেখেই মেহেনুরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিস টু মিট ইউ,
আইম আদ্রিয়ান চৌধুরী অভ্র। ওই সময় মেহেনুরের মনে হচ্ছিল যেন সে তার স্বপ্নের মানুষটির সামনে দাঁড়িয়ে আছে। কথায় আছে, অভাগী যেদিকে যায়, সাগর সেদিকে শুকিয়ে যায়। মেহেনুরের বেলায়ও এমন ঘটেছে। আদ্রিয়ান হচ্ছে তাদের নতুন টিম লিডার, যাকে কিনা মেহেনুর নিজের স্বপ্নের পুরুষ ভেবেছিল। তার সম্পর্কে গতকালই আলোচনা করেছে তারা। এই লোকটির মনে হয় পদে পদে ভুল ধরার অভ্যাস আছে। এজন্যই তো মেহেনুরের কোনো কাজেই তিনি সন্তুষ্ট হন না। যতবারই মেহেনুর আদ্রিয়ানের কাছে রিপোর্টগুলো জমা দিত ততবারই তিনি বলতেন, আবার, 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 আমি আপনার থেকে ভালো কিছু আশা করেছিলাম। আবার করুন। আদ্রিয়ানের এমন কর্মকাণ্ড দেখে মেহেনুর মনে মনে চিৎকার করে বলে, এই লোক একটি শয়তান। নিজের কেবিনে ফিরে গিয়ে রাগে বিড়বিড় করে বলতে থাকে, আর কতবার এই কাজটা উনি আমাকে দিয়ে করাবেন? হ্যাঁ, আমি উনাকে মেরে ফেলব। ইভেন অফিসের সব কলিগরাও নোটিশ করেছে যে, আদ্রিয়ান মেহেনুরকে দিয়ে একটা কাজ কিভাবে বারবার করাচ্ছিল। বেচারা মেহেনুর ভেবেছিল যে, এইবার তার এই চাকরি থেকে অবসর নেয়ার সময় চলে এসেছে। আদ্রিয়ান চৌধুরীকে এই টিম লিডার পদে আসার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তার কাজের দক্ষতা দেখলে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। অফিসের কলিগরা যখন আদ্রিয়ানকে ঘিরে ধরে তার প্রশংসা করতে ব্যস্ত তখন মেহেনুর উকি দিয়ে তাকে গালি দিতে ব্যস্ত। মেহেনুর ক্ষিপ্ত চোখে মনে মনে বলল, ওই প্রপোজালটা উনি আমাকে কতবার করিয়েছেন। আমি একটা সপ্তাহ ওই শয়তানটার জন্য ঘুমাতে পারিনি, বজ্জাত একটা। এমপ্লয়ীদের সাথে ফ্ল্যাট করতেছে আর আমি কাজ করতে করতে মরে যাচ্ছি, বেয়াদব লোক কোথাকার। আদ্রিয়ান কথা বলার এক পর্যায়ে হঠাৎ করেই দেখতে পায় যে দেয়ালের ওপাশ থেকে মেহেনুর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে, যা দেখে আদ্রিয়ান সঙ্গে সঙ্গে একটি মিষ্টি হাসি দেয়। সেই হাসির সঙ্গে মেহেনুরের সম্পূর্ণ রাগ মাটির সাথে মিশে গিয়েছে। সে আরেক পাশে সরে গিয়ে বিড়বিড় করে বলে, মনে হয় আমার আরেকটু ধৈর্য ধরা উচিত। বলদ হয়েছে তো কি হয়েছে, দেখতে সুন্দর তো। অফিস টাইম শেষ হয়েছে কয়েক ঘন্টা হলো, কিন্তু মেহেনুর এখনো বাড়ি যেতে পারেনি। তার অফিসের কলিগরা সবাই তাকে বিদায় জানিয়ে বাড়ি চলে গেছে। কিন্তু মেহেনুর এখনো আদ্রিয়ানের দেওয়া কাজ শেষ করতে পারেনি। মেহেনুরের মনে হচ্ছিল যেন আদ্রিয়ান কোনো একটি কারণে তাকে শাস্তি দিচ্ছে। কিন্তু সে আবার ভাবে হয়তোবা সে ভুল ভাবছে, হয়তোবা অন্য কারণে আদ্রিয়ান তাকে দিয়ে এত কাজ করাচ্ছে, হয়তোবা তার কাজ আদ্রিয়ানের কাছে পছন্দ হচ্ছে না। মেহেনুর এসব বিষয় নিয়ে আর ভাবতে চায় না। সে যাই হোক একদিন না একদিন সে আদ্রিয়ানের থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বে। কাজ করার এক পর্যায়ে মেহেনুর টেবিলের উপর ক্লান্ত হয়ে মাথা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ কারো নরম কণ্ঠে তার ঘুম ভেঙে যায়, নিজের কাঁধে কারো একজনের হাতের স্পর্শ অনুভব করছে সে। মিস মেহেনুর। লাভ এট ফার্স্ট সাইট। সাহার ইসলাম। পর্ব 2। মেহেনুর ঘুম ঘুম দৃষ্টিতে পিছনে তাকাতেই দেখতে পায় যে, আদ্রিয়ান দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার উপরই স্থির। আদ্রিয়ানের মুখভঙ্গি শীতল। এমতাবস্থায় মেহেনুরের ঘুম যেন এক ছুটে পালিয়ে গেছে। মেহেনুর বিভ্রান্তিতে পড়ে যায়। লজ্জায় তার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। আপনি এখনো কাজগুলো করছেন? আদ্রিয়ান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে। মেহেনুর সঙ্গে সঙ্গে অপ্রস্তুত হয়ে বলে, আমি। আমার কাজ প্রায় শেষ। আমার মনে হয় কালকের ভিতরে কাজটি সাবমিট করতে পারব। গুড ওয়ার্ক এতেই হবে। আপনি নিশ্চয়ই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আপনার বাসায় যাওয়া প্রয়োজন। বাকিটা আমি শেষ করে নিব, বলেই আদ্রিয়ান ওখান থেকে প্রস্থান করে। মেহেনুর স্তব্ধ হয়ে ওখানেই কিছুক্ষণ বসে থাকে। সে ঘামছে, তার কান দুটো গরম হয়ে গেছে। মানে, কি ছিল এটা? সেই রাতে মেহেনুর আর ঘুমাতে পারছিল না। সে নির্লজ্জ, কিন্তু এতটা নির্লজ্জ যে আদ্রিয়ান একটু ভালো ব্যবহার করাতেই সে এভাবে আদ্রিয়ানকে মাফ করে দিয়ে নির্লজ্জের মতো ব্লাশ করা শুরু করে দিয়েছে। নিজেকে কোনোভাবে সামলিয়ে নিয়ে আদ্রিয়ানের চিন্তা ভাবনা শেষ করতেই মেহেনুরের মাথায় আসে তার বয়ফ্রেন্ড রাফসানের কথা। ওই বেয়াদবটাকে টাকা দেওয়ার পর মেহেনুরের সাথে আর কোন যোগাযোগ করেনি। রাফসান বলেছিল, সে নাকি ব্যস্ত। মেহেনুর মনে মনে ভাবল, ও কি ভাবছে আমি ওকে আগে মেসেজ দিব? আমার আর খেয়ে দে কাজ নেই নাকি? না, 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 আর এসব বিষয় নিয়ে ভাবলে চলবে না,
কাল অফিস আছে আমার বলেই মেহেনুর ঘুমিয়ে যায়। আদ্রিয়ানের ভালো ব্যবহার দেখে মেহেনুর বলেই গিয়েছিল যে মেহেনুর একজন অভাগী। তার ভাগ্যটাই আসলে খারাপ। পরের দিন আদ্রিয়ানের কথা অনুযায়ী একটা ফাইল শেষ করে মেহেনুর আদ্রিয়ানের হাতে দিতেই আদ্রিয়ান সেটা চেক করে বলে, এটাতে আরও বেশি ইনফরমেশন প্রয়োজন, কলেজের অ্যাসাইনমেন্ট থেকেও এটা বাজে হয়েছে। আবার চেক করুন। উনি মনে হয় আসলেই পাগল। সিরিয়াসলি দুনিয়াতে এত এত মানুষ থাকতে আমাকে এই খচ্চরটাকেই ভালো লাগতে হলো। মনে মনে আদ্রিয়ানকে হাজারটা গালি দিলেও মুখে একটু জোরপূর্বক হাসি নিয়ে আদ্রিয়ানের করা সকল অপমান মুখ বুজে সহ্য করে নেয়, কারণ আদ্রিয়ান তার বশ। তাকে কিছু বলা যাবে না এখন। সময় হলে সব সুদে আসলে ফেরত দিয়ে দিবে মেহেনুর। অফিস ছুটি হওয়ার পর মেহেনুর এবং তার কলিগ মাইশা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুজনে আদ্রিয়ানকে নিয়ে সমালোচনা করছিল। মেহেনুর ইচ্ছে মতো গালিও দিচ্ছিল আদ্রিয়ানকে। ট্যাক্সির জন্য দাঁড়াতেই হঠাৎ তার নজর গেল এক ছোট্ট সুখী পরিবারের দিকে, যেখানে ছেলেটি তার বাচ্চা মেয়েকে কোলে নিয়ে এবং স্ত্রীর হাত ধরে রাস্তা পার হচ্ছিল। দেখে বেশ হাসি খুশি মনে হচ্ছে তাদের পরিবারকে। তবে সবার কাছে পরিবারটা নর্মাল মনে হলেও মেহেনুরের কাছে মনে হয়নি। কারণ ছোট বাচ্চা মেয়েটির বাবা ছিল তার লোভী বয়ফ্রেন্ড রাফসান। রাফসানের চোখ আচমকা মেহেনুরের উপর পড়তেই সে হতভম্ব হয়ে যায়। মেহেনুরের মনে হচ্ছিল এখনই কেঁদে দিবে, কিন্তু এই দুশ্চরিত্রার জন্য কান্না করলে তার মান সম্মান থাকবে না। সঙ্গে সঙ্গে মেহেনুর সেখান থেকে দ্রুত গতিতে হেঁটে চলে যেতে থাকে। মাইশা কিংকর্তব্যবিমূঢ় হয়ে মেহেনুরের পিছু পিছু যেতে যেতে তাকে ডাকে, কিন্তু মেহেনুর পিছনে ফিরে তাকায় না। মেহেনুর বাসায় ফিরে দেখতে পায় রাফসান তাকে মেসেজ দিয়েছে, তার সাথে কথা বলতে চেয়েছে। মেহেনুর মেসেজের রিপ্লাই দেয়, আমি কোনো বিবাহিত পুরুষের সাথে কথা বলতে চাই না। ইউ আর এ চিটার। আই হেট ইউ। তোমার সাথে ব্রেকআপ বলেই সঙ্গে সঙ্গে রাফসানকে ব্লক করে দেয়। পরের দিন অফিসের লাঞ্চ টাইমে মেহেনুর যখন নিজের ছন্নছাড়া জীবন নিয়ে চিন্তা ভাবনা করছিল, তখন তার কলিগরা এসে তাকে খেতে যাওয়ার জন্য ডাকে, কিন্তু মেহেনুর তাদের মানা করে দেয় এই বলে যে তার খিদে নেই। সবাই চলে যাওয়ার পর মেহেনুর ফোন হাতে নিয়ে তার পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করে অনলাইনে একটি পোস্ট করে সাহায্য চায়। কমেন্ট বক্সে কয়েকজন বলছিল তার এক্স বয়ফ্রেন্ডের বউকে জানিয়ে দিতে, কয়েকজন বলছিল তার এক্স বয়ফ্রেন্ডকে মেরে দিতে। এত কমেন্টের মধ্যে মেহেনুরের কাছে তার এক্স বয়ফ্রেন্ডকে মেরে ফেলার বুদ্ধিটা বেস্ট লেগেছে, কারণ সে অন্য কারো সংসার ভাঙতে চায় না। দোষটা তো রাফসানের, সেখানে তার বউকে কিছু বলা বোকামি। যা শিক্ষা দেওয়ার রাফসানকেই দিতে হবে। মেহেনুর মনে মনে ভাবছিল কিভাবে ওই জোচ্চরকে কি করে মেরে ফেলা যায়। এমন সময় কেউ একজন তাকে পিছন থেকে ডাকে, মিস মেহেনুর, আপনি খেতে যাবেন না? এবার এটা ছিল আদ্রিয়ান। মেহেনুর তো আদ্রিয়ানের উপর কালকের ব্যবহারের জন্য ভীষণ বিরক্ত, তার উপর এখন সে রেগে আছে। মেহেনুর কিছুটা বিরক্ত নিয়ে বলল, না সরি, এখন আমার খিদে নেই। মেহেনুর পিছনে ফিরে তাকাতেই তার মুড 180 ডিগ্রি ঘুরে যায়। আদ্রিয়ানের পরনে ছিল কালো রঙের স্যুট, স্যুটের নিচে সাদা রঙের শার্ট, হাতে কালো কালারের ম্যাচিং ঘড়ি, মুখে ছিল চিরচেনা সেই মিষ্টি হাসি, দেখতে এতটা আকর্ষণীয় লাগছিল আদ্রিয়ানকে। সে তো এই হাসিটার উপর ভীষণ দুর্বল। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে মেহেনুর আমতা আমতা করে বলে, মানে, ঠিক আছে চলুন। আচ্ছা, আপনি তো এখানে নতুন, নিশ্চয়ই কিছু চেনেন না। আমরা কি আমার কোনো পরিচিত জায়গায় যাব খেতে? ওকে। আদ্রিয়ান মাথা নাড়িয়ে সাই জানাতেই মেহেনুর নির্লজ্জের মতো একটি রেস্টুরেন্টে নিয়ে আসে আদ্রিয়ানকে। রেস্টুরেন্টে আসার পরপরই মেহেনুর নিজের হোশে ফিরে আসে। মেহেনুর মনে মনে বলে, আবারও আমি ওনার ফাঁদে পা দিয়ে ফেলেছি। মেহেনুর, তুই এত বোকা কেন? মেহেনুরের এখন একটা কথাই মনে পড়ছে, ফান্দে পড়িয়া মেহেনুর কান্দে রে। আদ্রিয়ান তো জানে না মেহেনুর মনে মনে কি ভাবছে। মেহেনুর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বোকা বোকা হাসছে। আজকের পরিবেশটা অনেক সুন্দর, তাই না? আদ্রিয়ান পরিস্থিতি বোঝার জন্য বলল, আপনাকে দেখে মনে হতো আপনি অনেক কাজ করেন, এমন পরিবেশে বাইরে আসতে মন চায় না আপনার। মেহেনুর মুখে এক কথা বললেও মনে মনে বলে, তুই কি কাজ করিস বজ্জাত? তুই তো আমাকে দিয়ে কাজ করাতে করাতে আমার অবস্থা খারাপ করে ফেলিস। আদ্রিয়ান যেন মেহেনুরের মনের কথা শুনতে পাচ্ছিল।
আদ্রিয়ান বলে আমি মনে হয় আপনাকে দিয়ে অনেক কাজ করাই, তাই না? আই এম সরি। মেহেনুর কিছুটা জোরপূর্বক হেসে বলল, আরে না, সরি বলার কি আছে, আমার তো এখনো অনেক কিছু শেখার বাকি আছে। শালা তুই জানিস তাহলে তুই আমাকে দিয়ে কি পরিমাণে কাজ করাস? মেহেনুর মনে মনে বলল। অদ্রিয়ান হেসে টপিক চেঞ্জ করে বলে, আপনাকে আমার ভীষণ পরিচিত মনে হয়, আমাদের কি আগে কোনো দিন দেখা হয়েছিল? মেহেনুর কিছুটা ভীত হয়ে মনে মনে ভাবল, উনি কি ওই দিন আমাকে দেখেছিল? আসলে আমি তো জানি না, আমার ঠিক মনে পড়ছে না। মেহেনুরের কথা শুনে আদ্রিয়ানের মুখটা থমথমে হয়ে যায়। ওহ সরি, আমি ভেবেছিলাম হয়তো আমাদের আগে কখনো দেখা হয়েছিল। আদ্রিয়ানের এমন কথা শুনে মেহেনুর হকচকিয়ে উত্তর দেয়। পৃথিবীতে সবাই চেহারার অনেক মানুষ থাকে, আপনি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছেন। হ্যাঁ, হতে পারে। আদ্রিয়ান বলল, আমি ভেবেছিলাম আপনার সাথে দেখা হয়েছে, দ্যাটস স্যাড। আদ্রিয়ানের মুখে এমন কথা শুনে মেহেনুর এখন আরো বেশি কনফিউজড হয়ে যায় আর ভাবতে থাকে কি হলো এটা। সেদিন রাতে মেহেনুর না ঘুমিয়ে শুধু ভাবছিল। স্যাড। কি কারণে স্যাড? রাস্তায় তো এভাবে কত মানুষের সাথে দেখা হয়ে যায়। সেজন্য কি মানুষ স্যাড হয়? ওহ, তার মানে ঘটনা এটাই, এজন্যই উনি আমাকে দিয়ে এত কাজ করাচ্ছিল, আসলেই একটা বাচ্চা উনি। মেহেনুরের মনে হচ্ছিল আদ্রিয়ান তাকে পছন্দ করে, যার কারণেই তাকে দিয়ে এত কাজ করাচ্ছিল সে। ভাগ্যিস, মেহেনুর পাল্টা কোনো অপমান করে দেয়নি আদ্রিয়ানকে। আমি আপনাকে দিয়ে আপনার ফিলিংসের কথা স্বীকার করিয়েই ছাড়ব, মেহেনুর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল। লাভ এট ফার্স্ট সাইট। সাহার ইসলাম। পর্ব ৩। তোরাই বল তাহলে উনি কি আমাকে পছন্দ করে না? যদি নাই করতো তাহলে এগুলো করার কোনো মানে হয়? মেহেনুর তার ফ্রেন্ডদের সম্পূর্ণ ঘটনা খুলে বলেছে মাত্র। মেহেনুর আর আদ্রিয়ানের মাঝে কি কি হয়েছে? আদ্রিয়ানের গাধার মতো খাটানিটা যে সুন্দরভাবে উপস্থাপন করেছে, যা শুনে তার ফ্রেন্ড লিজা, সানা আর আখি তার দিকে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। সানা তাদের মধ্যে পিনপতন নীরবতা ভেঙ্গে বলে উঠে, আমার মনে হয় তুইই বেশি বেশি ভাবছিস মেহেনুর। মেহেনুর প্রত্যুত্তরে বলে, আরে না। আরে নাকি হ্যাঁ? যখনই তুই আমাদের তোর লাভ স্টোরি কথা বলিস, আমার মনে হয় যে অর্ধেকটা তুই নিজেই বানিয়ে বলছিস। সব ননসেন্স। লিজা কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল। আখি বলল, আসলেই তুইই বল, তোর রিলেশন আজ পর্যন্ত একটাও টিকেছে? কিছু দিন আগেই তো ব্রেকআপ হয়েছে তোর ওই এক্সের সাথে, যে কিনা বিবাহিত ছিল, আরেকটা বাচ্চাও ছিল। আখির কথা শুনে মেহেনুর বিপাকে পড়ে যায়। এরপর কাটা ঘায়ে নুনের ছিটা দিতে সানা বলে ওঠে, তোর জায়গায় আমি হলে তো আর কখনো রিলেশনে যেতাম না, তার উপর এবার তোর টিম লিডারের সাথে অফিস রোমাঞ্চ, তাই না? তোর প্রশংসা করা উচিত বোন। সবার এমন হঠাৎ অ্যাটাক করা দেখে মেহেনুর আমতা আমতা করে বলে, হ্যাঁ তোরা যা বলেছিস ঠিক বলছিস তা সত্যি, কিন্তু আদ্রিয়ান আসলেই অনেক হ্যান্ডসাম। মেহেনুরের শেষের উক্তিটা শুনে ওদের তিনজনেরই মাথায় হাত। তিনজনে একসাথে বলে উঠে, সিরিয়াসলি, মেহেনুর, তুই পাল্টাবি না কোনো দিন? লিজা এবার মেহেনুরের দিকে আঙুল তুলে রাগান্বিত কণ্ঠে বলে উঠে, দেখ মেহেনুর, তোর জন্য আসলেই আমার অনেক টেনশন হয়। কেন? মেহেনুর প্রশ্ন করল। কারণ তুই ওই মানুষগুলোকেই রিজেক্ট করে দিস, যারা তোকে আসলেই পছন্দ করে, যাদেরকে তুই আজ পর্যন্ত ধরেছিস না, তারা সব কয়টাই হারামির দল। কিন্তু তুই আমাদের কথা কানেই নিস না, বারবার বলেছি ভালো ছেলে দেখেই রিলেশন কর, তোর ওই হাই স্কুলের ছেলেটার কথা মনে আছে, যে তোকে প্রপোজ করেছিল? মেহেনুর লিজার কথা শুনে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কোন ছেলেটার কথা বলছিস? আরে, ওই খাটো করে ছেলেটা। তুই বলেছিস না ওই ছেলেটা খাটো আর তোর ভালো লাগেনি বাচ্চা চেহারার বলে, মোটা ফ্রেমের চশমা পরতো, একটু বোকা সোকা ছিল। তুই ছেলেটাকে বলেছিলি তোর কাছে বাহ্যিক সৌন্দর্য মেটার করে। লিজা বলল। মেহেনুরের এবার মনে পড়ে, ওই ছেলেটা। হ্যাঁ, ওই ছেলেটাই মা জননী। ওই ইনোসেন্ট ছেলেটাকে আপনি খাটো বলে অপমান করেছেন, সেটা কি মনে আছে? লিজা কিছুটা টিটকারি দিয়ে বলল। মনে আছে, কিন্তু যাকে আমার ভালো লাগেনি তার সাথে আমি কিভাবে রিলেশন করব তুইই বল? বাদ দে তো, আচ্ছা বল না আমার বস আমাকে পছন্দ করে, রাইট? তিনজনেই একসাথে বলে উঠে, তাতে আমাদের কি? বল না।
মেহেনুর করুণার সুরে বলল। চারজন বান্ধবী মিলে এমনই আড্ডা দিচ্ছিল এমন সময় মেহেনুরের ফোনে একটি মেসেজ আসে। আপু তুমি কোথায়, বাসায় আসবে কখন? আমরা অপেক্ষা করছি তো। মেহেনুর ফোন চেক করে বলে, ঠিক আছে গাইস, আমার এখন যেতে হবে, আবার দেখা হবে। মাহির আমার জন্য অপেক্ষা করছে। মেহেনুর নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়, এমন সময় লিজা বলে, আরে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। বলতে বলতে মেহেনুর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। মেহেনুর চলে যেতেই সানা জুসের ক্লাসে চুমুক দিতে দিতে বলে, শুনেছি মানুষ অনেক বেশি মেন্টাল প্রেসারে থাকলে এরকম হয়ে যায়, যার জলজ্যান্ত প্রমাণ মেহেনুর। ওর লাইফটা আসলেই অনেক ডিফিকাল্ট, ওর বাবা মা মারা যাওয়ার পর ওকেই তো সবকিছু একা একা সামলাতে হয়েছে। দুই ভাইবোনের পড়াশোনা আর বাসার সব খরচ ওকেই তো সামলাতে হচ্ছে। মেয়েটার জন্য আসলেই আমার অনেক মায়া হয়। লিজা কিছুটা দুঃখ প্রকাশ করে বলল। পরের দিন বিকেল বেলা ফুটবল খেলা শেষে মেহেনুর তার ভাইবোনদের একটি আইসক্রিমের দোকানে নিয়ে যায়। মাহির খুশিতে গদগ্ধ হয়ে বলে, যতবার মাহি হারবে ততবার এভাবে আমাদেরকে আইসক্রিম কিনে দিতে হবে, কোনো বাহানা করা যাবে না। ঠিক আছে, যেটা খেতে চাও নাও। মেহেনুর হালকা মুচকি হেসে বলল। মেহেনুর এক পাশে দাঁড়িয়ে তার দুই যমজ ভাইবোনদের দেখছিল যারা পছন্দ মতো আইসক্রিম কিনতে ব্যস্ত। মাহি হঠাৎ ডাক দিয়ে বলে, আপু মাহিরের চয়েস এখনো অনেক বাজে, আমি কি আমার পছন্দ মতো নিব? মেহেনুর বলল, হ্যাঁ, যেটা খুশি নেও। ঠিক আছে, খুশি হয়ে বলল মাহি। মাহির হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠল, আমিও নিব, আমিও নিব। মেহেনুর মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ নেও। এমন সময় পিছন থেকে কেউ ডেকে ওঠে, মিস মেহেনুর। হঠাৎ পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে মেহেনুর চমকে যায়। পাশে তাকিয়ে দেখতে পায় আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। মেহেনুরের গাল দুটো সঙ্গে সঙ্গে আরক্ত হয়, হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মেহেনুর বিস্ময় কাটিয়ে আমতা আমতা করে বলে, বসো। ভাবতে পারিনি আপনার সাথে এখানে দেখা হয়ে যাবে, আদ্রিয়ান বলল। আদ্রিয়ানকে দেখে মেহেনুর কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না। সে ব্যতিব্যস্ত হয়ে বলে, আপনি এখানে? আমি আশেপাশেই থাকি। আদ্রিয়ান ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসি টেনে বলল, ওহ আপনার বাসা এখানে, আমার বাবা মাও এখানেই আশেপাশে থাকে, অনেকদিন হলো তাদের সাথে দেখা হয়নি তাই আজ আসলাম দেখা করতে। বাই দ্য ওয়ে, এরা কি আপনার কাজিন? আদ্রিয়ান মেহেনুরের পাশে বাচ্চা দুটোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে যারা মাত্র মেহেনুরের পাশে এসে দাঁড়িয়েছে। বাচ্চা দুটো আদ্রিয়ানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাদের চোখ দুটো বড় বড় হয়ে আছে। মেহেনুর তাদের দিকে দৃষ্টি বুলিয়ে বলে, না, না, এরা আমার আপন ভাইবোন। আমার থেকে অনেক ছোট তো তাই আর কি। মেহেনুর কথাগুলো শেষ করে মিষ্টি হাসি দেয়। আদ্রিয়ান এগিয়ে গিয়ে মাহি আর মাহিরের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যালো, নিস টু মিট ইউ। অতঃপর আদ্রিয়ান মেহেনুরের দিকে তাকিয়ে বলে, আপনার ভাইবোন আসলেই অনেক কিউট, আপনার মতোই দেখতে হয়েছে ওরা, মিস মেহেনুর। তাহলে আমি এখন যাই, কালকে অফিসে দেখা হবে। ওকে, দেন কালকে অফিসে দেখা হবে, আল্লাহ হাফেজ। মেহেনুর বলল। আদ্রিয়ান চলে যাওয়ার পর বাচ্চা দুটো মেহেনুরের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, আপু তোমার গালগুলো লাল হয়ে গেছে কেন? মেহেনুর বলে, আমার ঠান্ডা লেগেছে। মাহির বলল, তাহলে তো তুমি আইসক্রিম খেতে পারবে না তাই না? মেহেনুর প্রত্যুত্তরে বলল, তোমরাই খাও। থ্যাংক ইউ আপু, বাচ্চারা খুশি হয়ে বলল। বাচ্চা দুটো আবারও চলে যায় আইসক্রিম পছন্দ করতে। মেহেনুর স্থির হয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। এভাবে এলোমেলো ফিলিংস নিয়ে বেঁচে থাকা আসলেই অনেক বিরক্তিকর, কিন্তু নিজের মনকে সামলাতে না পারলে আমার কি করা উচিত? মানুষকে কি প্রেমে পড়তেই হবে? মনটা এত অবাধ্য হয় কেন? মেহেনুর শক্ত করে নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। লাভ এট ফার্স্ট সাইট, সাহার ইসলাম। পর্ব ৪। অফিস শেষে খুব খুশি মনে বাড়ি ফিরছিল মেহেনুর। তার মনটা আজ অকারণেই ফুরফুরে ছিল। যেন বসন্তের হাওয়া তার গায়ে, অধরে একটি মিষ্টি হাসি লেগে আছে। হঠাৎ সেই মিষ্টি হাসি উধাও হয়ে যায় একটি চেনা কণ্ঠের ডাক শুনে। মিস মেহেনুর। মেহেনুর পেছনে ফিরে তাকাতেই তার শান্ত মন অশান্ত হয়ে যায়।
আদ্রিয়ান তার গাড়িটা মেহেনুরের সামনে দাঁড় করাই। বাড়ি যাচ্ছেন? বসুন, আমি আপনাকে দিয়ে আসি আজ। মেহেনুর এমন পরিস্থিতিতে কি বলবে ভেবে পায় না। আদ্রিয়ানের সাথে একই গাড়িতে না জানি আজ তার কি অবস্থা হবে। মেহেনুর বলল, না, না, ইটস ওকে, আমি ট্যাক্সিতে করে চলে যেতে পারবো। আদ্রিয়ান স্টিয়ারিং চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলে, গাড়িতে উঠে বসুন, আমি আসলেই আপনাকে বাড়িতে পৌঁছে দিতে চাই। না, ইটস রিয়েলি ওকে, থ্যাংক ইউ, মেহেনুর বলল। আদ্রিয়ান থমথমে মুখে মেহেনুরের দিকে দৃষ্টি রেখে বলল, আপনি যদি না উঠেন আমি ব্যাপারটা পার্সোনালি নিয়ে নিব। এই বেডা আমাকে থ্রেট দিচ্ছে, বজ্জাত, বেয়াদব লোক। মেহেনুর মনে মনে চিৎকার করে আদ্রিয়ানকে গালি দিতে থাকে। আর কোনো উপায় দেখতে না পেয়ে আদ্রিয়ানের গাড়িতে উঠে বসে। প্যাসেঞ্জার সিটে পাথরের ন্যায় জোরসর হয়ে ভাবনায় মশগুল হয়ে যায় মেহেনুর। আদ্রিয়ানের থেকে যতদূর সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল মেহেনুর। তবুও তার বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছিল যেন, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গাল দুটো আবারও টমেটোর মতো লাল হয়ে যায় মেহেনুরের। এই বজ্জাত লোকটা নিজেকে কি ভাবে, হ্যাঁ? শুধুমাত্র আমার বস হওয়াতে তার কথা শুনতে বাধ্য হয়েছি আমি, নয়তো দেখিয়ে দিতাম এই মেহেনুর কেমন মেয়ে। মেহেনুর যখন আদ্রিয়ানকে গালি দিতে ব্যস্ত তখন আদ্রিয়ান বলে, মিস মেহেনুর? হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ আদ্রিয়ানের গম্ভীর শান্ত কণ্ঠ শুনে কেঁপে উঠে মেহেনুর। আদ্রিয়ান নিজের মুখে কপট হাসি টেনে এনে মেহেনুরের দিকে দৃষ্টি স্থাপন করে বলে, অফিসে আপনাকে দেখে মনে হয় যেন আপনি আমাকে কিছু বলতে চান। মেহেনুর কিংকর্তবিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আপনার চেহারা দেখে যে কেউ বুঝে ফেলবে আপনার মনে কি চলছে। আদ্রিয়ানের কথায় মেহেনুর বিস্মিত হয়, তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল, তবুও লাজলজ্জা এক পাশে সরিয়ে মেহেনুর জিজ্ঞেস করে, তাহলে আপনি, মানে আপনার কি কিছু বলার আছে? কিছুক্ষণ নীরবতা বিরাজ করে দুজনের মাঝে। মেহেনুর নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে নীরবতা ভাঙ্গে। যদি আপনি আমার অনুভূতিগুলোর কথা জানতেন তাহলে আপনি আমার সাথে এমনটা করতেন না, বিষয়টা আসলে অনেক লজ্জাজনক। কিন্তু আমি আপনাকে পছন্দ করি, মিস্টার আদ্রিয়ান। মেহেনুর এক নিঃশ্বাসে বলে নিচের দিকে তাকায়। তার আদ্রিয়ানের দিকে তাকানোর সাহস হচ্ছে না। এবার স্যাটিসফাই তো আপনি? হঠাৎ মেহেনুর তার গালে আদ্রিয়ানের হাতের নরম স্পর্শ অনুভব করে। একটা বিস্ময়ের শব্দ বেরিয়ে আসে তার মুখ দিয়ে। সে চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকায়। আপনার বলা শেষ, এবার আমি শুরু করি? আদ্রিয়ান বলল। মেহেনুর সচকিত হয়। মিস মেহেনুর, আপনি কি আমাকে এখনো চিনতে পারছেন না? ফ্ল্যাশব্যাক। হাইস্কুলে থাকাকালীন মেহেনুরকে আদ্রিয়ানের ভীষণ ভালো লাগতো বললে ভুল হবে, মেহেনুর আদ্রিয়ানের জীবনের প্রথম ভালোবাসা। আদ্রিয়ান দেখতে আহামরি কিছু ছিল না, তাই আর আদ্রিয়ান মেহেনুরকে প্রপোজ করার সাহস পায়নি কখনো। এই ভেবে যে, মেহেনুর নিশ্চিত আদ্রিয়ানকে রিজেক্ট করে দিবে, এত সুন্দরী মেয়ে কি আর আদ্রিয়ানকে পছন্দ করবে? আদ্রিয়ান ভেবেছিল মেহেনুরকে শুধু দূর থেকে দেখে যাবে, সারা জীবন এতেই হবে, কিন্তু আদ্রিয়ান বুঝতে পারল এইভাবে দিন কাটানো প্রায় অসম্ভব। তাই একদিন সাহস করে আদ্রিয়ান তার মনের কথা জানিয়ে দিল। আমি আপনাকে পছন্দ করি, মেহেনুর। আদ্রিয়ান যখন বুঝতে পারে যে সে কত বড় ভুলটাই না করেছে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সেদিন মেহেনুরের সামনে মোটা ফ্রেমের চশমা পরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আদ্রিয়ান, আর মেহেনুর আদ্রিয়ানকে বলেছিল, সরি, বাহ্যিক সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, আর তাছাড়া তুমি অনেক ছোট। আদ্রিয়ান অবাক হওয়ার শীর্ষতম স্থানে পৌঁছে যায়। মেহেনুরের দিকে বিস্ময় নিয়ে তাকিয়েছিল আদ্রিয়ান সেদিন। মুখ দিয়ে কোন শব্দ বের হচ্ছিল না আদ্রিয়ানের। বারবার শুধু একটা কথাই ভাবছিল, ছোট। আদ্রিয়ানের হাইট ছিল তখন 55 আর মেহেনুরের হাইট ছিল 56। তাছাড়া আদ্রিয়ানের গঠন ছিল পাতলা, একদম বাচ্চাদের মতো। আদ্রিয়ান জানত মেহেনুর তাকে রিজেক্ট করে দিবে, কিন্তু আদ্রিয়ানকে কোন দিক দিয়ে ছোট লাগে? আদ্রিয়ান আবেগের বশে তার ফিলিংসের কথা বলে দিয়েছিল মেহেনুরকে। ওয়েট, আরেকটা কারণ হচ্ছে আদ্রিয়ান ভেবেছিল গ্রাজুয়েশন শেষে মেহেনুর হয়তো আদ্রিয়ানকে আর মনে রাখবে না। আদ্রিয়ানের প্রথম ভালোবাসা আর পূর্ণতা পেল না। গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আদ্রিয়ানের লাইফ অনেক চেঞ্জ হয়ে গেছে। আদ্রিয়ানের শরীরেরও অনেক পরিবর্তন হয়েছে। আদ্রিয়ানের উচ্চতা বেড়েছে।
কয়েক বছরের ব্যবধানে আদ্রিয়ানের উচ্চতা হয় প্রায় 6 ফিট। নিজের শরীরের খেয়াল রাখার জন্য জিম করা শুরু করে দেয় আদ্রিয়ান। আদ্রিয়ান খেয়াল করে কয়েক বছরের মধ্যেই যেখানেই যায় আর চোখে মানুষ তাকেই দেখে, তার সৌন্দর্যের প্রশংসা করে। আদ্রিয়ানের নতুন ফ্রেন্ডরা ভেবেছে আদ্রিয়ান হয়তো আগেও অনেক পপুলার ছিল। তাদের আগের কথা বললে কেউ বিশ্বাসই করত না। পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে জয়েন করে আদ্রিয়ান। মেহেনুরকে ভোলা আদ্রিয়ানের কাছে অসম্ভব। একদিন আনএক্সপেক্টেডলি ট্রেনে তাদের দেখা হয়ে যায়। আদ্রিয়ানের মনে হয়নি মেহেনুর তাকে চিনতে পেরেছে। পরে অফিসে গিয়ে যখন আদ্রিয়ান মেহেনুরকে দেখে তখন আদ্রিয়ান মনে মনে অনেক খুশি হয়। মেহেনুরেরও মনের কথা মুখে ফুটে উঠেছে। আদ্রিয়ান বুঝল যে, মেহেনুর তাকে পছন্দ করে। মেহেনুর কোনো কাজ গুছিয়ে করতে পারত না, প্রচুর ভুল করত। যেভাবে মেহেনুর আদ্রিয়ানকে লুকিয়ে লুকিয়ে দেখত, আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকত, লজ্জায় লাল টমেটো হয়ে যেত, ব্যাপারটা আদ্রিয়ানের কাছে খুব কিউট লাগত, কিন্তু আবার ফানিও লাগত। ফ্ল্যাশব্যাক এন্ড। আপনার কি মনে পড়েছে আমাকে মিস মেহেনুর? আমরা একই স্কুলে পড়তাম, আদ্রিয়ান মনে মনে বলল। আমি শুধু ভাবতাম যখন ও জানতে পারবে আমি আসলে কে তখন মেহেনুর কিভাবে রিয়েক্ট করবে। মেহেনুর বলল, সেইম হাই স্কুল? মিস্টার আদ্রিয়ান, আপনি কি কোনো স্কুলের নাম মেনশন করলাম না, হাই স্কুলে পড়েছেন? আপনি নিশ্চয়ই অনেক পপুলার ছিলেন কিন্তু আমার তো মনে পড়ছে না। আদ্রিয়ান আরও এক দফা গাড়ির স্টিয়ারিংটা চেপে ধরে। আদ্রিয়ানের মুখ নির্বিকার। আমাদের গ্রাজুয়েশনের তো অনেক বছর পার হয়ে গেছে, হয়তো ওই কারণে আপনার মনে পড়ছে না। হতে পারে আপনার মনে আছে কিন্তু আপনি আমাকে চিনতে পারছেন না। মেহেনুর একটি নকল হাসি টেনে বলে, হতে পারে। বাসার সামনে গাড়ি থামতেই মেহেনুর তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে যায়। মেহেনুর বলে, থ্যাংক ইউ, লিভ দেওয়ার জন্য মিস্টার আদ্রিয়ান। আমি আজকে আপনার জন্য তাড়াতাড়ি বাসায় আসতে পেরেছি আর আমি যা যা বলেছি সেগুলোর কারণে যদি খারাপ লাগে তাহলে প্লিজ ভুলে যাবেন। একটা কথা বলতে ভুলে গেছি, আদ্রিয়ান বলল। মেহেনুর কৌতূহলী দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ান বলে, আইম সরি, আমার কাছে বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি ম্যাটার করে। কথাটা শেষ করতে দেরি কিন্তু আদ্রিয়ানের গাড়ি স্টার্ট দিতে দেরি নেই। মেহেনুর তাজ্জব বনে ঠায় দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে, মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আদ্রিয়ানের বলা কথাটি মেহেনুরের কাছে খুব পরিচিত মনে হলো। মেহেনুর মনে মনে বলে, বাহ্যিক সৌন্দর্য ম্যাটার করে, কথাটা শোনা শোনা মনে হচ্ছে। হঠাৎ অতীতে ডুব দিতেই মেহেনুর আরও বেশি অবাক হয়। হতেই পারে না, মেহেনুর চিৎকার দিয়ে বলে ওঠে। তার কপালে ঠান্ডা বরফের ন্যায় চিকন, ঘাম ঝরছে, সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় লিজার বাসায়। লাভ এট ফার্স্ট সাইট। সাহার ইসলাম। পর্ব 5। মেহেনুর আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় লিজার বাসায়। লিজার কাছে তাদের হাই স্কুলের ইয়ারবুক আছে। এত রাতে মেহেনুরকে দেখে লিজা কিছুটা অবাক হয়, কিন্তু এত রাতে মেহেনুর হাঁপাতে হাঁপাতে সরাসরি লিজার কাছে ইয়ারবুকটা চায়। লিজা তার এমন আচরণে কনফিউজড হলেও তাকে ইয়ারবুকটা বের করে দেয়। মেহেনুর পাগলের মতো ইয়ারবুকটা ঘেটে আদ্রিয়ানের নাম আর ছবি বের করে একটা চিৎকার দেয়। অসম্ভব! এরা দুজন সেইম মানুষ, অসম্ভব! লিজার ভেবেছে হয়তো মেহেনুরকে ভূতে ধরেছে, না হলে মেয়েটা এমন ভাবে চিৎকার করছে কেন? এদিকে মেহেনুর আফসোস করতে করতে শেষ, কারণ সে যে আদ্রিয়ানকে ছোট বলে রিজেক্ট করে দিয়েছিল, সে ফিরে এসেছে বড় হয়ে। তার উপর তার বশ হয়ে। এটাকেই হয়তো ভাগ্য বলে। মেহেনুর মাটিতে মাথা ঠেকিয়ে লজ্জায়, রাগে, ক্ষোভে কান্নার ভান ধরে বলে, লি, যা, আমি কালকে অফিসে যেতে পারবো না, তুই প্লিজ আমার হয়ে অ্যাটেন্ড করিস। আরে কি হয়েছে সেটা তো বলবি, ভূতে ধরা মানুষের মতো এমন করছিস কেন? লিজা কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল, আমার বস, বজ্জাত আদ্রিয়ানি হচ্ছে হাই স্কুলে থাকা সেই ছেলেটি, যে আমাকে পছন্দ করত। এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, বলে মেহেনুর কান্নার ভান করে বলতে থাকে। রাত গভীর হয়, মেহেনুর বাড়ি ফিরে না। সেদিন রাতে লিজার বাসার ঠায় বসে থাকে মেহেনুর। তুই প্লিজ আমার অফিসে ফোন করে বল আমি কালকে অফিসে যেতে পারবে না, আমি অসুস্থ, মেহেনুর করুণার স্বরে বলল। তুই উঠবি? এভাবে আর কতক্ষণ বসে থাকবি? হ্যাঁ, ড্রামা কুইন একটা।
আদ্রিয়ান তোর বশ হয়েছে, তো কি হয়েছে, তোকে তো আর খেয়ে ফেলছে না। ছোট বলেই রিজেক্ট করে দিয়েছিস তাই কষ্ট পেয়েছে বেচারা। এখন উঠো ঘুমাতে চল, লিজা মেহেনুরকে সান্ত্বনা দিয়ে বলে। আমার তো দুচোখ দিয়ে ঘুম আসবে না। মেহেনুর এতটা স্ট্রেসে ছিল যে সে কি আর ঘুমাতে পারে। রাত জেগে সে শুধু ভাবছিল, এত চেঞ্জ আদ্রিয়ানকে চেনার কোনো উপায়ই নেই। ভাবতে ভাবতে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এক পর্যায়ে মেহেনুর বলে, জীবনে চলার পথে এরকম অনেক ঘটনাই ঘটে। সব দোষ আমারই। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে যে, আদ্রিয়ান আমাকে সেইমভাবেই রিজেক্ট করে দিয়েছে। পরের দিন মিটিংয়ে মেহেনুর একটুও মনোযোগ দিতে পারেনি। তার মন শুধু কালকে রাতে ঘটে যাওয়া ঘটনাই রিপিট করছিল, আদ্রিয়ানের বলা কথাটা কানে বাজছিল তার। বাহ্যিক সৌন্দর্য আমার কাছে বেশি ম্যাটার করে। রাগে মেহেনুরের ঘুম মাতালো, মাথা ফেটে যাওয়ার উপক্রম। বাহ্যিক সৌন্দর্য? বজ্জাতটা কি বোঝাতে চেয়েছে? হ্যাঁ, আমি দেখতে কুৎসিত, মানুষ আমার পেছনে পেছনে ঘুরত দিনরাত। আর সুন্দরী বলতে বলতে মুখের ফেনা পর্যন্ত তুলে ফেলত। আর আদ্রিয়ান বলতে চাচ্ছে আমি দেখতে খারাপ? দাঁতে দাঁত চেপে মেহেনুর মনে মনে স্বীকার করে, আমি জানি ওই সময় আমার ওই কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু এখন তো আমাদের বয়স অলমোস্ট 30 হতে যাচ্ছে, বাহ্যিক সৌন্দর্য তোমার কাছে কেন ম্যাটার করতে হবে? হ্যাঁ, মিস মেহেনুর কাজটা করে নিবেন, আদ্রিয়ান বলল। মেহেনুর তো বলেই গিয়েছিল যে সে অফিসে আছে, তাও আবার মিটিংয়ে। হঠাৎ আদ্রিয়ানের মুখে নিজের নাম শুনে সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখতে পায় আদ্রিয়ান তার দিকেই তাকিয়ে আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সামনের রবিবারে আপনি 300টা কোম্পানির লিস্ট তৈরি করে আমাকে দিবেন, আর প্রত্যেকটা কোম্পানির জন্য নিউ ক্যাটালগ ম্যানেজারের কথা মতো সেগুলো তৈরি করবেন। কি? মেহেনুর মনে মনে একটা চিৎকার দেয়। তার মনে কি চলছে, সেটা তার মুখেও ফুটে উঠেছে। যেহেতু আপনার হাতের আর কোন কাজে নেই, নতুন ক্লায়েন্টদের সাথে মিট করার অপরচুনিটি এটাই আপনার কাছে এখন। আজকের মিটিং এখানেই শেষ করা হলো। মিটিং শেষ করে যে যার মতো রুম থেকে বের হয়ে যায়। আদ্রিয়ানো প্রস্তুতি নিচ্ছিল বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তার হাতে শক্ত বাঁধন অনুভব করে। পিছনে ফিরে দেখতে পায় যে ওটা মেহেনুর। তার দৃষ্টি আদ্রিয়ানের উপর নিবন্ধ। মেহেনুর শীতল কণ্ঠে বলে, আপনার সাথে আমার জরুরি কথা আছে, একটু সময় হবে? ঠিক আছে, বলে আদ্রিয়ান বের হয়ে যায়। হলে মেহেনুর আদ্রিয়ানের জন্য দাঁড়িয়ে আছে। দুহাত ভাঁজ করে রাগে ফুঁসছিল মেহেনুর। এমন সময় আদ্রিয়ান আগুনে ঘি ঢেলে বলল, কি কথা বলবেন আপনি? এক নিমিষে আদ্রিয়ানের পিছনের দেয়ালে এক হাত রেখে দাঁতে দাঁত চেপে রাগান্বিত দৃষ্টি নিয়ে বলল, মিস্টার আদ্রিয়ান চৌধুরী, কয়েক বছর আগের কাহিনী নিয়ে এভাবে আমাকে হ্যারেস করে আপনি কি মজা পাচ্ছেন? হ্যাঁ, আমাকে কি আপনার খেলনা মনে হয়? আদ্রিয়ান বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, অতঃপর একটি গা জ্বালানি হাসি দিয়ে বলল, আপনার কি মনে হয় কাজগুলো আমি আপনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই দিয়েছি? মেহেনুর অবাক হয়ে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে। তাহলে কেন, কেন আপনি আমাকে গাধার মতো খাটাচ্ছেন, এটার কোনো মানে হয়? আদ্রিয়ান ধীরে সুস্থে পাশের দেয়ালের সাথে চেপে রাখা মেহেনুরের হাত মুষ্টিবদ্ধ করে বলে, কেন? আপনি মাত্র 1 বছর হলো এই কোম্পানিতে জয়েন করেছেন। কোনো প্রজেক্ট লিড করছেন না, ভালো হবে না আপনি যদি একটু হার্ড ওয়ার্ক করেন? মেহেনুর কিংকর্তবিমূঢ় হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। আপনি যদি কাজ করতে না চান তাহলে করবেন না, সিম্পল ব্যাপার, কিন্তু অফিসে এসে আপনি যা খুশি তা করতে পারবেন না। আফটার অল আপনার পজিশন অনেক লো। এত বড় আপমান। মেহেনুর রেগে মেগে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। মিস্টার আদ্রিয়ান, আপনি একটু বাড়াবাড়ি করছেন। হাত ছাড়ুন বলছি। এক প্রকার জোরাজোরি করছিল মেহেনুর, কিন্তু আদ্রিয়ান তার হাত ছাড়ার বদলে আরও শক্ত করে চেপে ধরে। যার কারণে মেহেনুর ব্যথাও পাচ্ছিল। ছাড়ুন, হাত ছাড়ুন বলছি মিস্টার আদ্রিয়ান। মেহেনুরের চিৎকার শুনে আদ্রিয়ানের ভেতরে কোনো হেলদোল হলো না। আচমকা মেহেনুরকে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, যদি না ছাড়ি মারবেন আমায়? মেহেনুর কোন কথা বলতে পারছিল না, শব্দগুলো যেন এলোমেলো হয়ে গলায় আটকে গেছে তার। আদ্রিয়ান মেহেনুরের কানের কাছে মুখ নিয়ে বলল, মিস মেহেনুর, অফিস লাইফ আর প্রাইভেট লাইফ আলাদা রাখার চেষ্টা করবেন। এভাবে অফিসে এসে ভায়োলেন্স করলে কি ভালো হবে? আপনিই বলুন, তাই কাজে মন দিন।
বলে আদ্রিয়ান মেহেনুরকে ছেড়ে দিয়ে আরেক মুহূর্ত দেরি না করে শব্দ করে হেঁটে সেখান থেকে চলে যায়। মেহেনুর স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, অতঃপর রেগে মেগে বলে, বজ্জাত, স্টুপিড, শয়তান। এভাবে আমাকে অপমান করে গেল শয়তানের মাসতুতো ভাই একটা। শনিবার বিকেল বেলাতে মেহেনুর তার ভাইবোনদের নিয়ে বের হয়। সে আগের দিন একটুও ঘুমাতে পারেনি, আদ্রিয়ানের কথা মতো লেটারগুলো লিখেছে। আবার অর্ধেক পটেনশিয়াল ক্লায়েন্টদের লিস্টও বানিয়েছে। এত কিছু করার পর মেহেনুর ভীষণ টায়ার্ড, এখন তাও মাহিমাহিরকে নিয়ে বেরতেই হতো, কারণ এই একটা দিনই সে সময় পায় বাচ্চাদের নিয়ে বের হওয়ার জন্য। বাচ্চারা খেলতে খেলতে মারামারি লেগে যায়। আপু, মাহি আমাকে মারছে, মাহির চিৎকার দিয়ে বলে। মেহেনুর বেঞ্চের উপর হেলান দিয়ে বলে, মাহি ভাইকে মেরো না, আর বেশি দুষ্টামি করো না, আমি রেগে গেলে কিন্তু তোমাদের বকা দিব। বাচ্চারা কি আর মেহেনুরের কথা শুনে তারা নিজের মধ্যে যুদ্ধ করে যাচ্ছিল। হঠাৎ বাচ্চাদের আওয়াজ আর শুনতে না পেয়ে মাথা তুলে তাকাতেই সে হকচকিয়ে যায়। একটা লোক তার ভাই বোনদের সাথে কি যেন কথা বলছে। পিছন থেকে মেহেনুর ভালো করে চেহারা দেখতে পাচ্ছিল না, কিন্তু যখনই সে লোকটার চেহারা দেখতে পায় তার চক্ষু চড়ক গাছ। এটা তো সেই বজ্জাতটাই। মেহেনুর রাগান্বিত এবং দ্রুত পায়ে তিনজনের দিকে এগিয়ে যায়। এই আপনি এখানে কি করছেন? হ্যাঁ? আদ্রিয়ান ঘাড় ঘুরিয়ে মেহেনুরের দিকে তাকায়, ও আমাদের আবার দেখা হয়ে গেল মিস মেহেনর। দেখা মাই ফুট। আপনি ওদের সাথে কোন কারণ ছাড়াই কথা বলছেন, কার অনুমতি নিয়ে? হ্যাঁ, ওরা দেখতে খুব কিউট আর ভদ্র, আদ্রিয়ান বলল। মেহেনুর আদ্রিয়ানের হাত ধরে ভ্রু কুঁচকে কিছু বলতে নিলে মাহি বলে ওঠে, আপু, ফ্রেন্ডের সাথে তো আমাদের ভালো আচরণ করা উচিত। আরেক পাশ দিয়ে মাহির বলল, ঠিক, আমরাই তো আগে ওনার সাথে কথা বলেছি। দুজনের কথায় মুচকি হাসে আদ্রিয়ান। আইসক্রিম খাবে বাচ্চারা? ব্যাস, আদ্রিয়ান তাদের কথা মতো বাচ্চাদের আইসক্রিম কিনে দেয়। মেহেনুর রাগে ফুঁসছিল, কিন্তু মুখের উপর একটি নকল হাসি টেনে এনে তার দুই ভাই বোনকে বলল, মাহিমাহির, তোমার আপুর এই ভাইয়াটার সাথে কিছু কথা ছিল, তোমরা আইসক্রিম খাও, কোথাও যাবে না কিন্তু। মেহেনুর আদ্রিয়ানকে এক প্রকার টেনে হেঁচড়ে আড়ালে নিয়ে যায়। লাভ এট ফার্স্ট সাইট, সাহার ইসলাম, পর্ব 6। মেহেনুর আদ্রিয়ানকে এক প্রকার টেনে হেঁচড়ে আড়ালে নিয়ে যায়। আদ্রিয়ান, না মিস্টার আদ্রিয়ান। মেহেনুর আদ্রিয়ানকে আবারও তার পিছনের দেয়ালটার সাথে চেপে ধরে বলে, আমি চাই অফিসের বাইরে আমাদের দেখা হলেও আপনি যাতে আমাকে ইগনোর করেন। আন্ডারস্ট্যান্ড? আদ্রিয়ান বাঁকা হাসি দিয়ে মেহেনুরের চোখে চোখ রেখে বলে, মানুষকে ঠেলে দেয়ালের সাথে লাগিয়ে কথা বলা মনে হয় আপনার অভ্যাস? আর মানুষের কথায় পাত্তা না দেওয়া কি আপনার অভ্যাস? মেহেনুর প্রত্যুত্তরে বলল। মেহেনুর থামে, কিন্তু আদ্রিয়ানকে ছাড়ে না। আপনার যেখানে যাওয়ার প্রয়োজন আপনি সেখানে যান, খবরদার আপনি আমার দিকে তাকাবেন না। এমন একটা ভান করবেন যেন আমাকে চিনেন না। বলতে বলতে মেহেনুর ঠেলে আদ্রিয়ানকে সরাতে চায়। ও আমার মাত্র মনে পড়ল, আদ্রিয়ান বলল। কিছু মনে করার দরকার নেই, জাস্ট চলে যান এখান থেকে, মেহেনুর আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে বলল। মেহেনুর প্রাণপণ যুদ্ধ করছিল আদ্রিয়ানকে তার জায়গা থেকে সরানোর, কিন্তু আদ্রিয়ানের কোনো হেলদোল নেই। আদ্রিয়ান বলতে থাকে, আমি পার্সোনালি ডিপার্টমেন্টের হেডকে বলেছি লেটার লেখার কাজটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে, তাই আমরা বাদ দিয়ে দিয়েছি আইডিয়াটা। কথাটা শুনে মেহেনুরের উপর যেন পরপর কয়েকটা বাজ পড়ল। সে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আদ্রিয়ানের উপর। আদ্রিয়ান মেহেনুরের রাগের তোয়াক্কা না করে বলে, আপনি লেটার লেখা শুরু করেননি তো? আমি আপনাকে আগেই বলতাম, কিন্তু আসলে আমি ভুলে গেছি। তাহলে আমি এখন যাই, অফিসে গেলে দেখা হবে। আদ্রিয়ান কিছুদূর যাওয়ার পরেই মেহেনুর চিৎকার করে আদ্রিয়ানকে ডাকে, মিস্টার আদ্রিয়ান, আমাকে এভাবে গাধার মতন খাটাচ্ছেন, আমি একদিন না একদিন প্রতিশোধ নিব, দেখে নিয়েন। মেহেনুরের কথায় আদ্রিয়ান পেছনে ফিরে তাকায়, তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি দেখা যায়। আদ্রিয়ান বলে, ঠিক আছে। লজ্জায় বিরক্তিতে মেহেনুরের গাল দুটো লাল হয়ে যায়। মেহেনুর চিল্লিয়ে বলে, হাসছেন কেন? হ্যাঁ, বিরক্তিকর। অফিসে আসার পর লিফটে উঠে মেহেনুর ফোন বের করে ইন্টারনেটে সার্চ করে, হাউ টু কিল ইউর বস। কেন? মেহেনুর পাশে তাকাতেই দেখতে পায় যে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। মেহেনুর সঙ্গে সঙ্গে বিরক্তিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়।
একটু পর পুরো এলিভেটর জুড়ে মানুষ ভর্তি হতেই, না চাইতেও আদ্রিয়ানের গায়ের সাথে লেগে দাঁড়িয়ে যেতে হয় মেহেনুরকে। মেহেনুরের রাগ আকাশচুম্বী হয়। লিফট থেমে যাওয়ার পর সবাই যখন তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, মেহেনুরও বেরিয়ে যেতে উদ্যত হয়। কিন্তু হঠাৎ পা মুচড়ে পড়ে যেতে নিচ্ছিল মেহেনুর, এমন সময় আদ্রিয়ান এসে তার কোমর ধরে ফেলে। দুজনেই একটি ঘোরের মধ্যে চলে যায়। কিছুক্ষণ তারা এভাবেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। মেহেনুর ঘোর থেকে বেরিয়ে দেখতে পায় আদ্রিয়ান মুচকি মুচকি হাসছে। আদ্রিয়ানের মুখের দিকে তাকাতেই দাঁতে দাঁত চেপে মেহেনুর বলে, সব সময় হাসতে থাকে বজ্জাত একটা। এভাবে আরও কিছুদিন কেটে যায়। মেহেনুর যতই আদ্রিয়ানকে এভয়েড করার চেষ্টা করছিল ততই আদ্রিয়ানের সাথে দেখা হয়ে যাচ্ছিল তার। আজকে মেহেনুর কিছুটা স্বস্তি পায়। কারণ আজ তাকে অফিসের বাইরে কাজ করতে হবে। সো, আদ্রিয়ানের সামনে পড়ার কোনো চান্স নেই। মেহেনুর বের হয় ক্যাটালগগুলো ডেলিভারি করতে। কোম্পানিগুলোতে গিয়ে ক্যাটালগ ডেলিভার করার কাজটি মোটেও ইজি না। মেহেনুর টায়ার্ড হয়ে একটি ক্লায়েন্টের কোম্পানির ওয়াশরুমে আসে। এখন আমি বাসায় যেতে পারলেই বাঁচি। খুব ক্লান্ত লাগছে, মেহেনুর মনে মনে বলে। ফ্রেশ হওয়ার সময় মেহেনুর শুনতে পায় দুজন এমপ্লয়ি ওয়াশরুমে প্রবেশ করছে। তারা নিজেদের মধ্যেই কথা বলছিল। মেহেনুর চুপ হয়ে থাকে। হঠাৎ তাদের মধ্যে একজন বলে ওঠে, আজকে কোম্পানির নাম মেনশন করলাম না, কোম্পানির একটা সেলসম্যান এসেছে দেখেছ? হ্যাঁ শুনেছি। ওই কোম্পানির মতো এত বড় একটা কোম্পানি এমনটা কেন করবে? বেশি বেশি হয়ে গেল না ব্যাপারটা? আমার মনে হয় বসেরা শুধু শুধু এমপ্লয়িদের খাটাচ্ছে, কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য না, বরং একটা সিম্পল ক্যাটালগ ডেলিভারি করার জন্য একটা এমপ্লয়কে পাঠালো। দ্বিতীয় জন বলল। মেহেনুর যেহেতু ওয়াশরুমের ভিতরে ছিল তাই তারা কেউই জানতো না যে মেহেনুর ওখানেই উপস্থিত ছিল আর তাদের সব কথাই শুনছে। এমনিতেই মুড খারাপ ছিল মেহেনুরের, তার উপর এরা আবার তাকে সিম্প্যাথি দেখাচ্ছে। এতে করে মেহেনুরের আরও বেশি খারাপ লাগতে শুরু করে। মেহেনুর চুপচাপ সবকিছু শুনে। আবার প্রথম জন বলল, কেমন করে রিকোয়েস্ট করছিল ক্যাটালগটা ভালো করে দেখতে। মেয়েটা অনেক ভদ্র আর এনার্জেটিক ছিল। কিন্তু আমার ওর জন্য ভীষণ খারাপ লাগছে। জবটা পাওয়ার জন্য মনে হয় মেয়েটি ভীষণ কষ্ট করেছে আর এখনো করে যাচ্ছে। ওকে প্র্যাকটিক্যালি একটা ডেলিভারি গার্ল বানিয়ে দিল। এসব বলতে বলতে দুজনে চলে গেল। মেহেনুর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা অফিসে চলে আসে। মেহেনুরের অশান্তি লাগতে শুরু করে তো তখন যখন সে দেখতে পায় যে ম্যানেজার সাহেব অফিসে নেই। ম্যানেজার সাহেব মেহেনুরকে অফিসে এসে কাজের প্রোগ্রেসের রিপোর্টটা তাকে দিতে বলেছে। এখন সে নিজেই উধাও। মেহেনুর ভীষণ টায়ার্ড আর বিধ্বস্ত ছিল ফিজিক্যালি এবং মেন্টালিও। মেহেনুরের ভীষণ খারাপ লাগছে। ওয়াশরুমে এমপ্লয়গুলো তাকে নিয়ে গসিপ করা না শুনলে হয়তো এতটা খারাপ লাগতো না। মেহেনুর একটা দীর্ঘশ্বাস ফেলে। মিস মেহেনুর, আপনি এত লেটে অফিসে কি করছেন? হঠাৎ আগমন ঘটে আদ্রিয়ানের। মেহেনুর আদ্রিয়ানের কথায় কান না দিয়ে মনে মনে আওড়ালো, আমি ভীষণ টায়ার্ড। এই হ্যারাসমেন্ট, সিম্প্যাথি আমার আর সহ্য হচ্ছে না। আদ্রিয়ান মেহেনুরের চেহারার দিকে ভালোভাবে তাকাতেই সে বুঝতে পারে কিছু একটা হয়েছে। তারপর মেয়েটা অনেক ক্লান্ত হওয়ায় বিধ্বস্ত দেখাচ্ছে। আদ্রিয়ান একটা ঢোক গিলে মেহেনুরকে কিছু একটা বলবে, এমন সময় মেহেনুর তার পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে, আমার কথা বলার মুড নেই। মেহেনুর। আদ্রিয়ান তার হাতের কবজি মুষ্টিবদ্ধ করে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু মেহেনুর তার বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে আবারও হাঁটতে থাকে। বললাম না আমার কথা বলার মুড নেই। মেহেনুর কথাটা বলে বেরিয়ে যাচ্ছিল আর আদ্রিয়ান তার পিছনে যেতে যেতে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি আপনার সাথে কথা বলতে চাই না, জাস্ট লিভ মি এলোন। মেহেনুর দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তার পদক্ষেপ এলোমেলো। আদ্রিয়ান পিছনে যেতে যেতে জিজ্ঞেস করে, বাইরে কি কিছু হয়েছে? কেউ কি কিছু বলেছে আপনাকে? মেহেনুর উত্তর দেয় না। মনে হচ্ছিল সে আদ্রিয়ানের থেকে পালানোর চেষ্টা করছে। মিস মেহেনুর, মেহু, মেহেনুর। ডাকতে ডাকতে আদ্রিয়ান আবারও মেহেনুরের হাত ধরে নেয়। অবশেষে মেহেনুর আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ানের হৃদয় কেঁপে ওঠে। অবাক হয়ে কান্নারত রমণীটির দিকে তাকিয়ে থাকে সে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার।
স্বাদ মিটেছে মানুষকে মনের মতো খাটিয়ে, খুশি হয়েছেন আমাকে এভাবে বোকার মতো সাফার করতে দেখে? সব সময়, সব সময় একটা না একটা ভুল বের করেন আমাকে শাস্তি দেওয়ার জন্য। আদ্রিয়ান বিস্ময় কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মেহেনুর ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেহেনুরকে কাঁদতে দেখে আদ্রিয়ান মেহেনুরকে জড়িয়ে ধরে। ছাড়ুন আমাকে, আপনার চেহারাও দেখতে চাই না আমি। মেহেনুরের কান্নার বেগ বেড়ে যায়, অনেকক্ষণ আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মেহেনুর। কিছুক্ষণ পর নিজের অবস্থা বুঝতে পেরে আদ্রিয়ানের বুকে জোরে জোরে কিল ঘুষি দিতে থাকে। কিছুক্ষণ পর আদ্রিয়ান ছেড়ে দিলে মেহেনুর সেখান থেকে দৌড়ে চলে যায়। আদ্রিয়ান স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সো, তুমি আর দেখতে চাও না আমাকে? আদ্রিয়ান মনে মনে আওড়ালো। এসবের পর থেকে মেহেনুর এক প্রকার আদ্রিয়ানকে এভয়েড করত। টিমের বশ হওয়াতে প্রয়োজন হলে আদ্রিয়ানের সাথে কথা বলতো সে। আদ্রিয়ান বুঝতে পারে সবার সাথে মেয়েটি হাসিখুশি থাকে, ঠিকমতো কথা বললেও তার সাথেই যত রাগ। কখনো কখনো তাদের দৃষ্টি মিলে গেলে গেলে মেহেনুর সঙ্গে সঙ্গে চোখে সরিয়ে নিত। আদ্রিয়ান মনে মনে বলে, আমি জানতাম এমন কিছুই হবে, এত কিছুর পরেও শেষ পর্যন্ত আমাকে হেট করতে শুরু করবে, কিন্তু আমার এত খারাপ লাগছে কেন? মেহেনুর তো কখনো আমাকে ভালোই বাসেনি। তাহলে আমার এত খারাপ লাগার কারণ কি? ওর চোখের পানি কেন আমার সহ্য হয় না? লাভ এট ফার্স্ট সাইট। সাহার ইসলাম। পর্ব 7। অফিসের সবাই ম্যানেজারের কথা অনুযায়ী শনিবারে কাজ শেষে ডিনার করতে একটি রেস্টুরেন্টে আসে। আদ্রিয়ান সবার শেষেই এসেছিল, তাই তার বসার জন্য সিট পাওয়াটা মুশকিল হয়ে পড়ে। রেস্টুরেন্ট ভর্তি মানুষ। সবাই নিজ নিজ সিটে বসেই কথা বলছিল। আদ্রিয়ান এদিক সেদিকে তাকায় বসার জন্য, তখনই তার চোখ পড়ে খালি চেয়ারের উপর। যেটা ছিল মেহেনুরের পাশে। মেহেনুর উদাস হয়ে জানালার পাশে একা একা বসছিল। আদ্রিয়ান গলা খাকারি দিয়ে বলে, এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? মেহেনুর নিশ্চুপ থাকে, যেটা দেখে আদ্রিয়ান কোনো প্রশ্ন না করে বসে পড়ে মেহেনুরের পাশের চেয়ারে। দুজনের চোখাচোখি খানিকের জন্য হয়, মেহেনুরের ভ্রু কুঁচকানো আর আদ্রিয়ানের মুখ ছিল ভার। সবাই যখন নিজেদের মধ্যে ব্যস্ত, মেহেনুর আর আদ্রিয়ান ছিল একদম নীরব। মেহেনুর মনে মনে ভাবে, ওকে আমার পাশেই কেন বসতে হবে? কি একটা বাজে অবস্থা। ওইদিনের পর থেকে এমনিতেই আমার কাছে ব্যাপারটা খুব আনকমফর্টেবল লাগছিল। আমি কান্না করছিলাম কেন? আর ওনাকেই কেন আমাকে জড়িয়ে ধরতে হবে? আমার ওনাকে রাগ দেখিয়ে সরিয়ে দেওয়া উচিত ছিল, তা না করে আমি তার বুকে মাথা রেখে কান্না করলাম কেন? আচ্ছা, ও কি ভাবছে? আমার কিছু হলে ওর কি যায় আসে? এসব ভাবা বন্ধ কর মেহেনুর, যত ভাববি ততই খারাপ লাগবে। মেহেনুর, তুমি এখানে? হঠাৎ ভিড়ের মাঝে একটা মিষ্টি মেয়ের বাণ্ঠস্বর শুনে মেহেনুর ঘাড় ঘুরিয়ে তাকায়। মাইশা। মেহেনুর এক প্রকার দৌড়ে গিয়ে মাইশাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে হুম? আরে ছাড়ো, ব্যথা পাচ্ছি তো মেহেনুর, মাইশা বলল। মেয়ে দুটো যখন নিজেদের মধ্যে কথা বলছিল, আদ্রিয়ান উদাস মনে তাদের দেখছিল। চেয়ারে বসার পরেও মেহেনুর মাইশার হাত এমনভাবে ধরে রেখেছিল যেন সে কিছুতেই যেতে দিতে চায় না মাইশাকে। মাইশা এবার বিরক্ত হয়ে বলল, যদি তোমার একই কৃতজ্ঞতা বোধ হয় তাহলে তুমি আমাকে টাকা দিয়ে দিতে পারো, তাও ছাড়ো আমাকে। পাশ থেকে তুলি বলে, বসের সাথে বসতে কি তোমার বেশি আনকমফর্টেবল লাগছিল? আসলে উনি তোমাকে অনেক বেশি প্যারা দেয়। ব্যাপারটা খুবই দুঃখজনক। মাইশা বলল, হম। আচ্ছা মেহেনুর, বাই এনি চান্স তোমরা কি আগের জন্মে শত্রু ছিলে নাকি? মেহেনুর মাইশাকে ছেড়ে দিয়ে বলল, আরে না, হয়তো অফিসের আমার কাজ ওনার সবার থেকে বেশি ভালো লাগে, এর থেকে বেশি কিছু না, যাই হোক বাদ দেও, আমরা এনজয় করি। মেহেনুর সে রাতে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে ফেলে, যার ফলাফল স্বরূপ সে চোখ মেলেও তাকাতে পারছিল না। মেহেনুর দৃষ্টি ঝাপসা, মাথা মাথা বন বন করে ঘুরছে। মেহেনুর মনে মনে বলল, একটা জিনিস আমাকে ইদানিং আমাকে খুব বিরক্ত করে। সেটা হলো ওই বজ্জাতটা আমাকে আগের কাহিনী নিয়ে রাগ দেখাচ্ছে। আর আমাকে খোলাসা করে বলছেও না যে, উনি আমাকে পছন্দ করেন নাকি অপছন্দ করেন। মাঝে মাঝে আমার মনে হয় উনি আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমাকে বিরক্ত করে, রাগায়, আমাকে দিয়ে কত কাজ করাই, এগুলো দেখলে মনে হয় উনি আমাকে একটুও পছন্দ করে না।
মেহেনুর ঘাড় ঘুরিয়ে দৃষ্টি স্থাপন করে আদ্রিয়ানের দিকে। আমি ওনার কাছে কিছুই না, কিন্তু আমার সমস্ত রাগ ওর উপর ছাড়ার পরেও উনি কেন আমার সাথে এমন বিহেভ করছে? আর আমিও বোকার মতো ওনাকে এটেনশন দিয়ে যাচ্ছি। মেহেনুর চোখ খুলে নিজেকে শূন্যে আবিষ্কার করে। হ্যাঁ, ওর কাছে এমনটাই মনে হচ্ছিল। আমি কোথায়? বহু কষ্টে নিজের মাথা তুলে ঝাপসা দৃষ্টি দিয়ে মেহেনুর উপরে তাকায়। মেহেনুরের মাথায় যেন কেউ এক মন চালের বস্তা তুলে দিয়েছে, এত কষ্ট হচ্ছিল তার। কারো ঝাপসা চেহারা দেখতে পারছে সে, কিন্তু কে এই লোক? এই মুহূর্তে মেহেনুরের মাথায় একটা কথাই আসে। আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? না, আমাকে কিডন্যাপ করলে আমার ভাইবোনদের কি হবে? আচমকা মেহেনুর নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে মানুষটিকে ঘুষি মারতে থাকে আর হাত পা নাড়তে নাড়তে একই ভঙ্গিমায় গলা উঁচু করে বলে, এ ব্যাটা, ছাড় আমাকে। আমি বাড়ি যাব, ছাড় আমাকে। মিস মেহেনুর, থামুন, আদ্রিয়ান বলল। ছাড় বলছি, পুলিশ। ছাড়ছি। এই লোকাটি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, হেল্প, হেল্প। মিস মেহেনুর, আপনি জানেন এখন কয়টা বাজে? কোনোভাবে আদ্রিয়ান মেহেনুরকে বেডে এনে নিয়ে এসে শুইয়ে দেয়। মেহেনুরকে নিয়ে আসার দায়িত্ব আদ্রিয়ানের উপরেই পড়েছে। যেহেতু তার গাড়ি আছে। আদ্রিয়ান মেহেনুরকে দুটো চেপে ধরে, তাকে স্থির রাখার জন্য। মিস মেহেনুর, আপনি আসলেই অনেক স্ট্রেঞ্জ। আদ্রিয়ানের দিকে তাকিয়ে মেহেনুর শান্ত হয়ে যায়, মুখ দিয়ে অস্ফুট স্বরে বলে। আদ্রিয়ান? আদ্রিয়ান বাঁকা হাসে। আমি ভেবেছি আপনি টোটালি ড্রাঙ্ক, কিন্তু এখন দেখি আপনি আমাকে চিনতে পারছেন। মেহেনুর এক মুহূর্ত সময় নষ্ট না করে আদ্রিয়ানকে কিক মারতে থাকে, ইচ্ছামতো এলো পাথারি কিক মারার পর আদ্রিয়ান যখন তার হাত ছেড়ে দেয় তখন মেহেনুর ঘুষি মারা শুরু করে দেয়। বজ্জাত কোথাকার, আপনি এখানে কেন? এটা তো আমার বাড়ি। আমি আমার বাড়ি ছেড়ে কোথায় যাব? আরে মেহেনুর! মারতে মারতে এক পর্যায়ে আদ্রিয়ানের গায়ের উপর উঠে আর আদ্রিয়ানের গলা চেপে ধরে বলে, শয়তান লোক, স্কুলে আমি তোকে রিজেক্ট করে দিয়েছিলাম, তাই বলে তুই আমার থেকে এভাবে প্রতিশোধ নিচ্ছিস? এখনো আমি যেখানেই যাই তুই আমাকে ফলো করিস কেন? মেহেনুর, আমি আগেও বলেছি এটা আমার বাসা। এখন তুই আমার থেকে কি চাস? তবে কেন বিরক্তি করছিস আমাকে? আদ্রিয়ান কয়েক সেকেন্ডের জন্য চুপ থেকে শুরু করতেই যাচ্ছিল। আমি আপনাকে। এমন সময় মেহেনুর আদ্রিয়ানের ঘাড়ের উপর মাথা রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমার মাথা ঘুরছে। আদ্রিয়ান চুপ করে অনুভব করে মেহেনুরের নরম উষ্ণ শরীর। তার উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিয়েছে মেহেনুর। মেহেনুরের গরম নিঃশ্বাস আদ্রিয়ানের গলায় আছড়ে পড়ছে। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেহেনুরের চুলে হাত বুলায়। আজকে রাতটা এখানে থাকো, উঠার মতো অবস্থায় নেই তুমি, আদ্রিয়ান বলল। আমাকে স্পর্শ করবে না, তোমার প্রত্যেকটা জিনিস আমার বিরক্ত লাগে, মেহেনুর বলল। কিন্তু এখন যে আমার উপর শুয়ে আছো তুমি, আদ্রিয়ান প্রত্যুত্তরে বলল। আমি কখন? মেহেনুর মাথা তুলে তাকায়। আদ্রিয়ান চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলে, আমার উপর রাগ কালকেও দেখাতে পারবে, এখন আপাতত ঠিক হও। আদ্রিয়ান অতি যত্নে মেহেনুরকে নিজের উপর শুইয়ে দিয়ে পিঠে হাত বুলাতে থাকে। এরপর আদ্রিয়ান নিজেও জানে না কখন সে ঘুমিয়ে পড়ছিল। পরের দিন সকাল বেলা যখন মেহেনুরের ঘুম ভাঙ্গে, তার মাথায় যেন কেউ একজন হাতুড়ি পেটাচ্ছিল, যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল তার মাথা। কোন রকমের চোখ জোড়া খুলে পাশে তাকাতেই সে হতভম্ব হয়ে যায়। ঘুমন্ত আদ্রিয়ান শুয়ে আছে তার পাশে। আহ! মেহেনুর একটা চিৎকার দিয়ে খাট থেকে লাফিয়ে নেমে পড়ে। আদ্রিয়ান ধড়পড়িয়ে উঠে পড়ে তার এমন চিৎকার শুনে, আদ্রিয়ানের অশান্ত দৃষ্টি নিমিষেই শান্ত নদীর মতো হয়ে যায় মেহেনুরকে দেখে। গুড মর্নিং মিস মেহে। ঠাসস। আদ্রিয়ান কথা বলা শেষ করার আগেই মেহেনুর একটা বালিশ নিয়ে ছুঁড়ে মারে সোজা আদ্রিয়ানের মুখের উপর। যতক্ষণ কনফিউজ হয়ে আদ্রিয়ান নিজের মুখ থেকে বালিশটা সরায় ততক্ষণে মেহেনুর রুম থেকে দৌড়ে বেরিয়ে গেছে। আদ্রিয়ান একটি দীর্ঘশ্বাস ফেলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসার পরপরই গত রাতের ঘটনা একটার পর একটা ঘটনা মেহেনুরের চোখের সামনে ভেসে উঠতে থাকে। সে কখনো কল্পনাও করেনি যে, সে আদ্রিয়ানের সাথে এইভাবে একই বিছানায় ঘুমাবে। মেহেনুর মনে মনে আওড়ালো। মেহেনুর, এটা তুই কি করলি? একটার পর একটা আকাম করেই যাচ্ছিস। লজ্জা হওয়া উচিত তোর। মেহেনুরের ইচ্ছে করছিল নিজেকে মাটির সাথে নিচে পুঁতে ফেলতে। কিছুতেই শান্ত হতে পারছে না সে।
সেদিন বাসায় ফিরে আসার পর মেহেনুর মনে মনে প্রে করছিল যাতে অফিসে আগুন লেগে যায়। তাকে আর অফিসে গিয়ে আদ্রিয়ানের মুখোমুখি হতে না হয়। কিন্তু আল্লাহ মনে হয় তার কথার পাত্তাই ছিল না। লাভ এট ফার্স্ট সাইট। সাহার ইসলাম। পর্ব 9। এদিকে মেহেনুরের হাত পা কাঁপাকাঁপি হয়ে গেছে এই ভেবে যে তাকে যদি ফায়ার করে দেওয়া হয় তাহলে সে কি করবে। আমাকে ওই দিনের মিটিংয়ের ইনফরমেশনগুলোর কপি দিন। আদ্রিয়ান আরিফকে উদ্দেশ্য করে বলল। জি আমি ওকে দেওয়ার আগে সব লিখে রেখেছিলাম, আরিফ বলল। তাইলে ওইটাই দিন, আদ্রিয়ান বলল। আরিফ তার হাতে থাকা ফাইলটা আদ্রিয়ানের দিকে বাড়িয়ে দেয়। এগুলোই দিয়েছিলেন ওকে আর ওকে শিখিয়ে দেননি কিভাবে আগের রেকর্ডগুলো চেক করতে হবে। ফাইল চেক করতে করতে আদ্রিয়ান আরিফকে বলল। শিখিয়ে দিয়েছিলাম, ও নতুন এখানে জয়েন করার পরে শিখিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় মেহেনুর ভুলে গেছে। আরিফ যে মিথ্যা কথা বলছে এটা আদ্রিয়ান বেশ ভালো করেই বুঝতে পেরেছে তবুও সে শান্ত মাথায় জিজ্ঞেস করল। যখন ও এখানে প্রথম জয়েন হয়েছিল তখন আমার জানা মতে এটা ওর ফার্স্ট টাইম কোনো অ্যাকাউন্টের রেসপন্সিবিলিটি নেওয়া, এম আই রাইট? আদ্রিয়ান আরিফের কথায় কোনো ভ্রুক্ষেপ করেনি, সে নির্লিপ্ততা চাহনি ফেলে আরিফের দিকে। আরিফ কি বলবে ভেবে পাচ্ছিল না আদ্রিয়ান বাঁকা হেসে পায়ে উপর পা তুলে চেয়ারে বসে। তারপর ফাইলটা তার ডেস্কের উপর রেখে চেয়ারে হেলান দিয়ে বলে। মিস্টার আরিফ আপনি যা বলছেন সব মিথ্যা। আরিফ আদ্রিয়ানের কথায় ভ্রু কুঁচকে বলল, সরি। হোয়াট ডু ইউ মিন? আপনি নিজের ভুল করে অন্যের ঘাড়ে চাপানোর প্রাণপণ চেষ্টা করেই যাচ্ছেন। স্বীকার করে নিচ্ছেন না কেন আপনি ওকে ভুল ফাইলটা দিয়েছেন? ইউনিট প্রাইসগুলো তো প্রথম থেকেই মিক্স করা ছিল, আর আপনিই মিক্স করে ফেলেছেন, কিন্তু আপনি এমন একটা ভাব করছেন যেন আপনার কোনো দোষী নেই। আইম শিওর আপনি সব জেনে বুঝেই এসব কিছু করছেন? আরিফ মাথা নিচু করে আমতা আমতা করে বলে, আমি। আপনি এতটাই বিজি ছিলেন যে আপনি কাজটা অর্গানাইজ করে আর দ্বিতীয়বার চেক করতে পারেননি। নাকি আপনি চাচ্ছিলেন মেহেনুরের ভুলের জন্য তাকে ক্রিটিসাইজ করি যেই ভুল মেহেনুর করেনি? না আপনি যা ভাবছেন। আরিফকে আর কিছু বলতে না দিয়ে আদ্রিয়ান বলল। আপনি যেতে পারেন মিস মেহেনুর। মেহেনুর অবাক হয়ে মাথা তুলে আদ্রিয়ানের পানে তাকায়। আদ্রিয়ান তার দিকে ম্লান হেসে বলল। আপনি কোনো দোষ করেননি, তাই চিন্তা করার কোনো কারণ নেই। মেহেনুর কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ওকে। মেহেনুর আদ্রিয়ানের কেবিন থেকে প্রস্থান করার পর আরিফকে নিজের ভুল স্বীকার করতে বাধ্য করে, তাকে শাস্তিস্বরূপ কোম্পানির রুলস লিখতে বলে আদ্রিয়ান নিজেই অ্যাকাউন্টের দায়িত্ব নিয়ে নেয় এবং আরিফকে ভদ্র ভাষায় ইনসাল্ট করে দেয় সে। ছাদের দরজা খুলে ছাদে প্রবেশ করার পরপরই আদ্রিয়ানের চোখ পড়ে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা রমণীটির উপর। তার খোলা চুলগুলো হালকা বাতাসে উড়ছে। সারা অফিস খুঁজেও যখন আদ্রিয়ান মেহেনুরকে খুঁজে পাচ্ছিল না তখন ছাদে খুঁজতে আসে সে, আর পেয়েও যায়। আদ্রিয়ান বুঝতে পারছে মেহেনুর এসব পরিস্থিতির থেকে পালানোর চেষ্টা করছে। আদ্রিয়ান পাশে গিয়ে নিঃশব্দে তার চোখের জল মুছে দেয় মেহেনুর বাধা দেয় না, বরং আদ্রিয়ানের দিকে তাকিয়ে আরও ভেঙে পড়ে। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আদ্রিয়ান মেহেনুরকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল। কান্না করো না মেহেনুর, এখানে তোমার কোনো দোষ ছিল না। মেহেনুর ফুপিয়ে উঠে একটি ঢোক গিলে সে প্রশ্ন করে। আপনি শিওর আমার এখানে কোনো দোষ ছিল না? আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে মেহেনুরের চুলে হাত বুলিয়ে দিতে লাগল। কিন্তু মেহেনুর মনে হয় তার কথায় বিশ্বাস করল না। মেহেনুর ফোপাতে ফোপাতে বলল। আমি অনেক পরিশ্রম করেছি এই কাজটির জন্য। সব সময় কেন আমার সাথে এমন হয়? কি করব এখন আমি? আদ্রিয়ান মেহেনুরকে শান্ত করতে বলল, দোষটা মিস্টার আরিফের ছিল। মন খারাপ করো না প্লিজ। মেহেনুর কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে আর কাজ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ। আদ্রিয়ান থমকে যায়। তার গলায় যেন কাটা বিদ্ধ হয়েছে। মেহেনুরকে এমন পরিস্থিতিতে দেখে আদ্রিয়ান সহ্য করতে পারছে না। আমারই দোষ সব, ওকে সব থেকে বেশি প্রেশার তো আমিই দিয়েছিলাম, কথাটা ভেবেই নিজেকে ইচ্ছামতো গালি দিল আদ্রিয়ান। অতঃপর মেহেনুরের চিবুক ধরে তার তাকাতে বাধ্য করে। মেহেনুর বিস্মিত হয়ে তাকায় তার দিকে। কান্না করো না মেহেনুর। তোমাকে কান্না করতে দেখলে আমার কাছে অদ্ভুত লাগে। মেহেনুর নাক টেনে বোকার মতো বলল, অদ্ভুত লাগে কেন? আমাকে কি কান্না করলে দেখতে ফানি লাগে নাকি?
মেহেনুরের বোকা বোকা কথা শুনে আদ্রিয়ান মুচকি হেসে মেহেনুরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বিকজ আই লাভ ইউ। আদ্রিয়ানের কথা শুনে মেহেনুরের কান্না থেমে যায়, কান দুটো গরম হয়ে গেল, গাল দুটো লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করেছে। মেহেনুর আদ্রিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে নিচে চলে যায়। মেহেনুর ওইদিন রাতে আর ঘুমাতে পারেনি। মেহেনুর মনে মনে বলল, ওর আবার কি হলো? মেহেনুর জানে না সে বেরিয়ে আসার পর কি হয়েছে, কিন্তু আদ্রিয়ানকে দেখে মনে হচ্ছিল যে সে সবকিছু ঠিক করে নিয়েছে সে। এরপর থেকে মেহেনুর আদ্রিয়ানকে এড়িয়ে চলতে থাকে, আদ্রিয়ানের সামনে যায় না। আদ্রিয়ান মেহেনুরের কাজের প্রেশার মিনিমাইজ করে ফেলে, বিভিন্নভাবে মেহেনুরের খেয়াল রাখে, যেটা সে আগেও করত, এর বাইরে তেমন কিছুই ঘটেনি। কিন্তু মেহেনুর নিজেকে কিছুতেই সংযত রাখতে পারছিল না, শুধু আদ্রিয়ানেরই কথা ভাবছিল। আমি ওর কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি তাকে একটা ধন্যবাদও জানালাম না। জানাবো কি করে? আমার তো এখনো ওই রাতের কথা মনে পড়লেই লজ্জায় মাটির নিচে চলে যেতে মন চায়। শনিবার আরিফের কথা মতো সবাই রেস্টুরেন্টে আসে ডিনার করার জন্য। মোটামুটি সব এমপ্লয় ইনক্লুডিং মেহেনুর কাজের প্রেসারে অনেক টায়ার্ড ছিল। বাড়ি যেতে পারলেই বাঁচে তারা। মেহেনুর আর মাইশা একটা টেবিলে বসে নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। ইঠাত অর্ণবকে দেখে মেহেনুর হাত তুলে বলে, এখানে অর্ণব, এদিকে আসো। তার কথা শেষ করার আগেই কোথা থেকে যেন আদ্রিয়ান এসে বসে পড়ে তার পাশে। মেহেনুর স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মেহেনুরের পাশে থাকা আরেকটা এমপ্লয় এবং অর্ণব দুজনেই আদ্রিয়ানের ভয়ানক দৃষ্টি দেখে সেখান থেকে সরে যায়। এরই মাঝে আরিফ এবং ম্যানেজার এসে বসে তাদের সামনের চেয়ারে। মেহেনুর চিন্তায় পড়ে যায় এই ভেবে যে আদ্রিয়ান এত চেয়ার থাকতেও কেন তার পাশে বসল। মেহেনুর প্রচুর নার্ভাস হয়ে যায় আদ্রিয়ানকে পাশে দেখে। আজকে মেহেনুর নিজেকে প্রমিস করেছে আগের বারের মতো তাকে কিছুতেই ড্রাঙ্ক হওয়া চলবে না। মেহেনুর আদ্রিয়ানের থেকে এড়িয়ে চলার জন্য মাইশার সাথে ফিসফিস করছিল, তখন আদ্রিয়ান আর আরিফ ব্যস্ত হয়ে পড়ে একে অপরকে ড্রিঙ্ক ঠেলে দিতে। বিয়ে শাদি করার চিন্তা ভাবনা করেছ কিছু? ম্যানেজার আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল। আদ্রিয়ান প্রত্যুত্তরে বলল, জি আপাতত না। সময় তো পেরিয়ে যাচ্ছে, তোমাদের বয়সে আমাদের 2-3টা বাচ্চা ছিল, ম্যানেজার বলল। আদ্রিয়ান মেহেনুরের হাত চেপে ধরে বলল, মেয়ে ঠিক করা আছে, মেয়ে রাজি হলেই বিয়ে করে ফেলব। সবাই সবার মতো খাওয়া দাওয়া করছিল, হঠাৎ আরিফ দাঁড়িয়ে সবার সামনে মেহেনুরের কাছে ক্ষমা চায়। মেহেনুর প্রথমে অবাক হয়, পরে নিজেকে সামলে মুচকি হাসি দিয়ে বলে, ইটস ওকে, সরি বলতে হবে। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো বাসায় চলে যাচ্ছিল। এমন সময় অর্ণব এসে মেহেনুরকে বলে, আসুন আমি আপনাকে বাসায় পৌঁছে দেই। মেহেনুর কিছু বলার আগেই আদ্রিয়ান এসে বলে, নো, ইটস ওকে। উনি আমার সাথে বলার যাবেন। আদ্রিয়ানের কথা শুনে অর্ণব চলে যায়। অর্ণব চলে যাওয়ার পরে আদ্রিয়ান মেহেনুরকে গাড়ির সাথে চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? আমার থেকে পালাচ্ছ কেন? আমার উত্তর কোথায়? মেহেনুর আমতা আমতা বলে, কিসের উত্তর? আদ্রিয়ান বাঁকা হেসে বলল, ওই দিন রাতে আমি যা বলছিলাম তার উত্তর কি, তুমি আমাকে ভালোবাসে কিনা? মেহেনুর লজ্জায় লাল হয়ে বলল, বাসি তো। আদ্রিয়ান বুঝেও না বোঝার ভান করে বলল, কি বাসেন? মেহেনুর আমতা আমতা করে বলল, ভালোবাসি তো। তাহলে এভাবে পালিয়ে বেড়ান কেন? মেহেনুর আদ্রিয়ানকে জড়িয়ে ধরে গুন গুন করে বলল, কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই। কি করে বলবো তোমায়, কেন এই মন হাত বাড়ায়, আবারও হারিয়ে সে যাই তোমার থেকেই। তুমি জানতে পারোনি, কত গল্প পুড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে, হায় কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই। আদ্রিয়ান মেহেনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, মিস মেহেনুর। মেহেনুরও হালকা হেসে বলল, আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। শত ঝড় ঝঞ্ঝা পেরিয়ে, দীর্ঘ প্রতীক্ষার প্রহর অতিক্রম করে শেষমেশ তারা একে অপরকে ফিরে পেল, দুজনের মুখেই ফুটে উঠল প্রাপ্তির হাসি। সমাপ্ত।